আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ রায়হান। দর্শক, আমরা আজ আলোচনা করব বাংলাদেশের গবাদি পশু, বন্যপ্রাণী সহ প্রাণীদের যেই রোগবালাইগুলো হয়ে থাকে এবং এই রোগবালাইগুলোর ক্ষেত্রে আসলে কি কি মেডিসিন দেওয়া যেতে পারে, সম্ভাব্য সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিক একটি আলোচনা করব। এর জন্য আমরা স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালের পরিচালক ডাক্তার আব্দুল আজিজ আল মামুনকে। ডাক্তার আব্দুল আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে আমরা জানতে চাবো যে বাংলাদেশে আসলে আমরা দেখতে পাচ্ছি যে গবাদি পশুর যেই লাম্পি স্কিন যেই ডিজিজটি এটা ছড়িয়ে পড়েছে অনেকটা। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের কি গবেষণা এবং আপনারা কি কি ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার করতে পারলেন? লাম্পি স্কিন 2019 সাল থেকে বাংলাদেশে এটা শুরু হয়েছে, দিন দিন সংখ্যা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে প্রাণী সম্পদ বিভাগ ইতিমধ্যেই এর এগেনস্টে এর প্রিভেনশনের জন্য ভ্যাকসিন তৈরি করছে, লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন, যেটা মাঠ পর্যায়ে ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। আশা করি আমরা কয়েক বছরের ভিতরে এই লাম্পি স্কিন ডিজিজটা আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, একটু বলবেন যে কখন বোঝা যাবে যে গবাদি পশুর আসলে এই রোগটি হয়েছে, উপসর্গগুলো আসলে কি কি? আসলে লাম্পি স্কিন ডিজিজ হলে তো এটা ভাইরাল ঘটিত একটা রোগ। এখানে টেম্পারেচার শরীরে বেড়ে যায় এবং সবচেয়ে বড় যে লক্ষণ সেটা স্কিনে নোডুলস ফর্মেশন হয়, ফুলে ওঠে। এটা দেখলে বোঝা যাবে যে এটা এই লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা। তো এখন পর্যন্ত আপনাদের হাতে যেই কেসগুলো এসেছে তার মধ্যে আপনারা গবেষণা করে দেখেছেন এই ডিজিজের কি আবার কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা, যে কোনোটা একটু একই রকম ভ্যাকসিনে সবগুলোর এই মুহূর্তে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে তা সেটার এগেনস্টে আমরা ভ্যাকসিন তৈরি করেছি। আশা করি আমরা এই ভ্যাকসিনের মাধ্যমে এই ডিজিজটা প্রিভেনশন বা কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, কোন কোন জেলায় এখন পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখতে পাচ্ছেন? এটা লাম্পি স্কিন ডিজিজটা আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জেলায় কম বেশি এটা আক্রান্ত আছে। জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী যেটা হয় না, এটা প্রতিটা জেলায় আছে কম বেশি। এটা কি শুধু লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে? এটা শুধু গরু এবং মহিষের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাক্সিমাম যেখানে সাধারণত স্যানিটেশন অবস্থা খারাপ বা মশা মাছির উপদ্রব বেশি, এই এলাকাটা একটু বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এই ডিজিজটা সাধারণত এক অ্যানিমাল থেকে আর এক অ্যানিমালে ছড়ায় ভেক্টরের মাধ্যমে, মশা মাছির মাধ্যমে। তাহলে এটার আসলে প্রতিকারের উপায়টা কি? প্রতিকারের উপায় বলতে আমরা বলবো যে তার গোয়ালঘরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অ্যাকচুয়ালি আমি মনে করি যে অ্যানিমালকে যদি রেগুলার নিয়মিত যদি গোসল করানো হয়, বেশ করে গরমকালে 2 বার, শীতকালে 1 বার তার পরিষ্কার পানিতে গা ধোয়াই দেওয়া হয় এবং গোয়ালঘরটা যদি স্বাস্থ্যসম্মত থাকে তাহলে কিন্তু তার স্কিনে কোনো সমস্যা থাকে না, তার গায়ে মশামাছি বসবে না। আর মশামাছি যদি না বসে তাহলে সাধারণত এই রোগের একটা আক্রান্ত অ্যানিমাল থেকে অন্য আক্রান্ত অ্যানিমালে ছড়ানো বা স্প্রেড করার সম্ভাবনা কম থাকে। এবং পাশাপাশি আমি খামারিদেরকে বলবো তারা যেন মশারির ব্যবস্থা করে, প্রত্যেকটা গোয়ালঘরে মশামাছির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য মশারির ব্যবহার বাড়াতে হবে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কি খামারিদেরকে কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া কিংবা সচেতনতা করার কোনো কার্যক্রম? আমরা তো প্রতি বছর উপজেলা পর্যায়ে প্রচুর পরিমাণ খামারিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, তবে সেটা পরিমাণে খুবই কম। আশা করি আসলে প্রশিক্ষণের মাধ্যমেই কিন্তু খামারিদের দক্ষতা বৃদ্ধি পায়, তারা সচেতনতা বৃদ্ধি পায়। অনেক খামারিরা এখন অনেকেই জানে না যে এটা কিভাবে কন্ট্রোল করতে হবে, কীভাবে একটা ঘর তৈরি করতে হবে, তার খাদ্যর কি খাওয়ালে অ্যানিমালের স্বাস্থ্য ভালো থাকবে। এগুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমেই তাদেরকে আমরা এটা শিখায়ে থাকি। যেমন আমি বলবো যে এখন অধিকাংশ খামারিরা বা মানুষ তারা কনসেন্ট্রেটেড ফিড খাওয়াচ্ছে, বলছে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এই প্রোডাকশন কস্ট বাড়ার মূল কারণ হলো কনসেন্ট্রেটেড ফিড। অ্যাকচুয়ালি আমরা যদি অ্যানিমাল তো হলো তৃণভোজী অ্যানিমাল এবং সৃষ্টিকর্তা তাদের তৈরি করছে, তারা জাবর কাটা অ্যানিমাল, তারা ঘাস লতা পাতা খাবে, জাবর কাটবে, হজম করবে, এইভাবে তার বেড়ে উঠবে। বাট আমরা এখন কি করি, আমরা তাদেরকে ঘাস লতা পাতার পরিবর্তে কনসেন্ট্রেটেড ফিডটা বেশি দিচ্ছি, যার কারণে তার তো জাবর কাটার প্রয়োজন হচ্ছে না। সে অ্যানিমালটা বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত হচ্ছে এবং সেগুলো সহজে ভালো হচ্ছে না। ইভেন ওই অ্যানিমাল থেকে যে প্রোডাক্টগুলো আসছে সেগুলোও দেখা যাচ্ছে হয়তো মানসম্মত না। এই জন্য আমরা পাবলিক বলেন বা খামারি বলেন সবাইকে উদ্বুদ্ধ করছি প্রচুর পরিমাণ ঘাস চাষ করার জন্য, কারণ চারণভূমি নাই, ঘাস চাষ করতে হবে।
সেই ঘাস লতা পাতা, সেই ঘাস চাষ, উন্নতদের ঘাস, নেপিয়ার বলেন, পাকচাং বলেন, রেড নেপিয়ার বলেন, এই ধরনের ঘাস চাষ করলে কি হবে, ঘাসের উৎপাদন বৃদ্ধি পাবে, কনসেন্ট্রেটেড খাদ্য দেওয়ার পরিমাণ কমে যাবে, তাদের প্রোডাকশন কস্টটা কমে আসবে, খামারি লাভবান হবে এবং আলটিমেটলি অ্যানিমালের স্বাস্থ্য ভালো থাকবে, মানুষের স্বাস্থ্যও ওখান থেকে যে প্রোডাক্টগুলো আসবে সেটা স্বাস্থ্যসম্মত থাকবে। তো সেক্ষেত্রে সেটা তো গরু মহিষের ক্ষেত্রে গেল, আসলে রোগের ক্ষেত্রে আপনাদের কাছে এমন কোনো যে তথ্যগুলো আছে, বিশেষ করে অন্যান্য পেট অ্যানিমেল হোক কিংবা বন্যপ্রাণীর ক্ষেত্রে হোক, মানে কোন কোন ধরনের রোগগুলো আপনারা বেশি দেখতে পান? লার্জ অ্যানিমালের ক্ষেত্রে আমরা ম্যাস্টাইটিস বলেন, এটা আসতে পারে, এফএমডি কিছুটা কমছে, লাম্পি স্কিন ডিজিজ আপনি যেটা বললেন, মাঝে মাঝে আমাদের অ্যানথ্রাক্স দেখা দিচ্ছে, বিকিউ, ব্ল্যাক কোয়াটার, এইচএস, হিমোলজিক সেপ্টিসেমিয়া এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা ওয়ার্ম ইনফেস্টেশন, এগুলো লার্জ অ্যানিমেলে প্রচুর পরিমাণ আসে। পাশাপাশি আমাদের পেটের ক্ষেত্রে আমরা যেটা দেখি, পেট অ্যানিমাল তো মেনলি র্যাবিস ক্যারিয়ার হিসাবে কাজ করে, পাশাপাশি অন্যান্য কিছু ডিজিজও আছে, ক্যাটের বলেন, ডগের বলেন, আমাদের সেই ক্ষেত্রে ক্যাটের ক্ষেত্রে আছে আমাদের ফ্লু ভাইরাস ইনফেকশন হচ্ছে, এখন প্রচুর পরিমাণে ফ্লুতে আক্রান্ত হচ্ছে, মানে ফেলাইন ক্যালসি ভাইরাস বলেন, ফেলাইন প্যান লিউকোপেনিয়া বলেন, ডগের ক্ষেত্রে ডগ ভাইরাস হেপাটাইটিস, ক্যানাইন ডিস্টেম্পার, পার্ভো ভাইরাস, এই ধরনের বিভিন্ন ভাইরাল ঘটিত রোগে আক্রান্ত আছে, পাশাপাশি নিউট্রিশনাল কেস তো আছেই। আচ্ছা, এক্ষেত্রে আসলে যারা এই পশুগুলো পালন করে, মানে তাদের এই রোগ থেকে কি জনস্বাস্থ্যের উপরও কি ঝুঁকিটা থাকতে পারে কিনা? অফকোর্স কিছু কিছু অনেক জেনেটিক ডিজিজ আছে যেটা অ্যানিমাল থেকে হিউম্যানে ট্রান্সমিট করতে পারে। যেমন আমি পেটের ক্ষেত্রে বলবো যে পেট অ্যানিমাল বেসিক্যালি ক্যাট এবং ডগ, এটা র্যাবিস ভাইরাস ক্যারি করে। ডগ লালন পালন করে সম্পৃক্ত আছে, তাদের আঁচড়, কামড়ে বা লালার মাধ্যমে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হতে পারে। পাশাপাশি অ্যানিমালের আরও কিছু ডিজিজ আছে, যেমন অ্যানথ্রাক্স, এটাও কিন্তু অ্যানিমাল থেকে হিউম্যানে ট্রান্সমিট করে, মানে এটা জেনেটিক ডিজিজ। অ্যানিমালের র্যাবিসে আক্রান্ত হলে সে হিউম্যান আক্রান্ত হবে, এটা জেনেটিক ডিজিজ। এগুলো পাবলিক হেলথের জন্য আসলে থ্রেট। তো এই ক্ষেত্রে আপনাদের কি পরামর্শ থাকে যখন আপনারা এই কেসগুলো হাতে পান? আমাদের পরামর্শ হলো আমরা যারা পেট অ্যানিমাল লালন পালন করে, বিশেষ ডগ এবং ক্যাট, প্রত্যেকটা পেট অ্যানিমালকে র্যাবিস ভাইরাস দিয়ে তাকে ইমিউনাইজেশন করতে হয়। আমরা সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল, আমি আগেই বলেছি যে এটা সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমরা বিনামূল্যে র্যাবিস ভাইরাস দিয়ে থাকি ক্যাট এবং ডগকে। সারা বছরব্যাপী আমরা র্যাবিস ভাইরাস দিয়ে থাকি। এরপরেও যদি কোনো অ্যানিমাল দ্বারা কোনো পাবলিক বা ওনার আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের তাদের প্রতি পরামর্শ থাকবে ওই মানে যেখানে সে কামড় বা আঁচড় দিবে সেটা অন্তত 15 মিনিট ধরে সেই জায়গাটা কস্টিক সাবান দিয়ে ওয়াশ করা, এরপরে একটা হিউম্যান ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য। আদার্স ডিজিজ যেগুলো জেনেটিক আছে, বিশেষ করে আমি বলবো অ্যানথ্রাক্স, এগুলোকে আমরা অ্যানিমালকে তো ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য বলে থাকি। পাশাপাশি অ্যানথ্রাক্স আক্রান্ত কোনো অ্যানিমাল তো জবাই করার সুযোগ আসে না, কারণ অ্যানথ্রাক্সে এটা পার অ্যাকিউট ডিজিজ, এটা রোগের লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে অ্যানিমাল মারা যায়। সুতরাং এখানে তো যে 2 দিন 3 দিন ট্রিটমেন্ট করছে তারপরে সে জবাই করছে, এরম কোনো স্কোপ নাই। প্রত্যেকটা অ্যানিমাল কসাইখানায়, নির্দিষ্ট কসাইখানায় গিয়ে জবাই করার জন্য বলবো। কারণ কি, অনেক সময় একজন খামারির বাড়িতে, পাবলিকের বাড়িতে আড়ালে জবাই করে সেই মাংসটা বাজারে বিক্রি করা হয়, বা ওই এলাকার লোকজন কম টাকায় ভাগ বাটোয়ারা করে। এখান থেকে তো সে পার্শ্ববর্তী যারা ওই অ্যানিমালের মাংস প্রসেসিংয়ের সঙ্গে জড়িত, রান্নার সঙ্গে জড়িত, তারা এখান থেকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হতে পারে। এই জন্য আমরা বলবো যে রিকগনাইজ, কিন্তু যারা খাচ্ছে কসাইখানায় জবাই করার জন্য, যারা এটার সাথে কাটা ধোয়া বাঁচার সাথে প্রসেসিং এর সঙ্গে যারা জড়িত, তারাই সাধারণত আক্রান্ত হতে পারে। যে তার হাতে কোনো ইনজুরি থাকে বা ইনজুরি ঘটে থাকে, সেই ক্ষেত্রে সে আক্রান্ত হতে পারে। বন্যপ্রাণীদের ক্ষেত্রে একটু বলবেন যে আমরা বিভিন্ন সময় গাছের ফল খেয়ে থাকি, কোনো প্রাণী অর্ধেক ফল খাওয়ার ক্ষেত্রে আমরা শুনেছি এখান থেকেও নাকি বিভিন্ন ভাইরাস
আসলে ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আসলে আপনাদের কি গবেষণা? আদা খাওয়া রেখে যদি মাটিতে পড়ে বা গাছে থাকে, সেখান থেকে যদি মানুষ এই ফলটা ভক্ষণ করে থাকে, তাতে একটা রিস্ক থেকেই যায়। কারণ অনেক বন্য প্রাণী অনেক ধরনের ডিজিজ থাকতে পারে, যেটা সেখান থেকে সে মানুষ আক্রান্ত, বানরে খাইলে বা অন্য কোনো এমন কিছু অ্যানিমাল আছে যে যেখান থেকে মানুষে এই রোগটা আসতে পারে। সুতরাং ওই ধরনের আদা খাওয়া ফল ভক্ষণ করা তা আদৌ ঠিক না। সেটা হলো, ডাক্তার আব্দুল আজিজ একটু বলবেন যে আপনাদের যেই রোগগুলো নিয়ে আপনারা বিভিন্ন সময় গবেষণা করে থাকেন, তো এখন পর্যন্ত আপনারা কি পেয়েছেন যে পরবর্তী সময়ে এবং সামনের দিনে এমন কোনো রোগ কিংবা ভাইরাস আসতে পারে কিনা, যেটা নিয়ে আগেই সচেতন থাকা প্রয়োজন? আগামীতে কোন রোগ আসবে এটা তো ধারণা করা খুব কঠিন ব্যাপার। তারপরে অনেক ট্রান্সবাউন্ডারি ডিজিজ আছে। আমরা সবসময় সচেতন থাকি, আমরা পাবলিককে সচেতন করি, আমাদের অফিস বা আমাদের ডক্টরদের সচেতন করা হয় যে সারা বছর ব্যাপী অ্যানিমালকে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসা। একটা রোগ হয়তো আসলো, সে আবার চলে গেল, আবার 10 বছর পরে আসবে না এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমরা যাতে ওই সমস্ত ডিজিজ দ্বারা পুনরায় ফিরে না আসতে পারে, তার জন্য খামারিদের যে খামারগুলোকে বায়োসিকিউরিটি জোরদারকরণ করার জন্য বলে থাকি। আমরা একটা খামারে যখন তখন ঢোকা যাবে না, তাকে একটা সিকিউরিটি, তার সেফটি নিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে তার বায়োসিকিউরিটি জোরদার করার জন্য আমরা বলে থাকি। পাশাপাশি বছরব্যাপী যে সমস্ত রোগের ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিন আওতায় আনার জন্য বলি, যাতে ফার্দার কোনো ডিজিজ সেখানে না ঢুকতে পারে। এই ভ্যাকসিনগুলো কি আমাদের দেশেই উৎপাদন হচ্ছে নাকি আপনারা বাইরে থেকে ইম্পোর্ট করে আনছেন? অধিকাংশই আমাদের শুধু মহাখালী থেকেই আমাদের লাইভস্টক ডিপার্টমেন্টে প্রায় 15-16টা ভ্যাকসিন উৎপাদন হয় মহাখালী। কিছু কিছু ভ্যাকসিন আছে, সব তো আমাদের ভ্যাকসিনের সমস্ত অ্যানিমালকে আমরা আওতায় নিয়ে আসতে পারি না। এখনও আমাদের 15 থেকে 20% মতো সম্ভবত অ্যানিমালকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারে আমাদের যে উৎপাদন ক্ষমতা আছে। আমরা আশা করছি আমরা ভ্যাকসিনের উৎপাদন আরও বৃদ্ধি করে টোটাল অ্যানিমালটাকে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো। পাশাপাশি কিছু ভ্যাকসিন তো বেসরকারিভাবে বিদেশ থেকে আমদানি হয়। সেগুলো কি আপনাদের চাহিদা মোতাবেক আপনারা আমদানি করেন? যারা ভ্যাকসিন আমদানির সঙ্গে জড়িত তারা হয়তো আমাদের লাইভস্টক ডিপার্টমেন্টে আবেদন করলে সেটা অনুমোদন দিতে হয়। আপনারা যে ভ্যাকসিনগুলো দিচ্ছেন এগুলো সবগুলো আমাদের গভর্নমেন্ট ভ্যাকসিন, আমাদের গভর্নমেন্ট অফিসের মাধ্যমে যায়, এটা বাইরে বিক্রি করার কোনো স্কোপ নাই। যেগুলো ইম্পোর্ট করে বাংলাদেশে আসছে সেগুলোর ক্ষেত্রে কি মানে লাইভস্টক ডিপার্টমেন্ট থেকে হসপিটালের অনুকূলে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নাই? না, সেটা সুযোগ নাই, কারণ ওই ভ্যাকসিনগুলো তো অনেক বেশি দামে। সুতরাং গভর্নমেন্টভাবে সেই ভ্যাকসিন কিনে আবার দেওয়া, এটার কোনো স্কোপ নাই। তারা বেসরকারিভাবে ওই ভ্যাকসিনগুলি থাকে। গভর্নমেন্ট যদি কোনো ভ্যাকসিন কিনে থাকে সেই ক্ষেত্রে সেটা গভর্নমেন্ট হাসপাতালের মাধ্যমে দেওয়া হয়। না, আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে গভর্নমেন্ট ধরেন প্রাইভেট অর্গানাইজেশনের কাছ থেকে ভ্যাকসিনটা ক্রয় করলো, সেক্ষেত্রে কি সেটা বিতরণ করা কিংবা ভ্যাকসিনেশন করার ক্ষেত্রে আপনাদেরকে বরাদ্দ দেওয়া হয় কিনা? যদি গভর্নমেন্ট যদি ক্রয় করে, ডিপার্টমেন্ট যদি ক্রয় করে টেন্ডারের ইজিবির মাধ্যমে যেভাবে হোক, সেই ক্ষেত্রে তো ভেটেরিনারি হাসপাতাল যে উপজেলা পর্যায়ে যে এক্সটেনশন ওয়ার্কের সঙ্গে জড়িত আমাদের উপজেলা পর্যায়ে অফিসগুলো, তাদের মাধ্যমে সেগুলো মানে এনশিওর করা হয়, বাস্তবায়ন করা হয়। আমরা সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল আমরা শুধুমাত্র র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে থাকি, অনলি র্যাবিস ফর ডগ অ্যান্ড ক্যাট, আদার কোনো ভ্যাকসিন না। লার্জ অ্যানিমাল, স্মল রুমিনেন্টের কোনো ভ্যাকসিন আমরা দিয়ে থাকি না। কিন্তু ভেটেরিনারি যে সার্জন উনি তো সেটা চিকিৎসাটা করছেন নাকি? হ্যাঁ, চিকিৎসা করছে, বাট ভ্যাকসিন যে গরু বা ছাগলের যে ভ্যাকসিন বা মুরগির যে ভ্যাকসিন, এগুলো আমাদের অফিস থেকে দেওয়া হয় না, হাসপাতাল মানে সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে না। সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল শুধুমাত্র র্যাবিস ভ্যাকসিন দিয়ে থাকে সরকারিভাবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে সেটাও যদি আপনাদের সাথে আপনাদের জন্য বরাদ্দ করা হয়, সেক্ষেত্রে খামারিরা সেবাটা আরেকটু ভালো পাবে কিনা? উপজেলা পর্যায়ে অফিসগুলোতে এটা বরাদ্দ, মানে আপনাদের হসপিটালে বাস্তবায়ন তো উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল ওরাই বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে। তাদের কাছে গেলে তো তারা অবশ্যই এনশিওর করবে। ভেটেরিনারি হসপিটালের অনুকূল না থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না? সমস্যা না, ওটা তো দেওয়াই হচ্ছে আমাদের
কেন্দ্রীয় পর্যায় থেকে মহাখালী যে ভ্যাকসিন উৎপাদন সেখান থেকে তো আমাদের ভ্যাকসিনগুলো যাচ্ছে ওখানে সরাসরি। আচ্ছা ডক্টর আব্দুল আজিজ, আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে গিয়ে রোগের তো নানান ধরনের প্রকৃতি থাকে, এক এক সময়ের এক এক রোগ থাকে। আসলে আপনারা বছরের কোন সময়টাতে আসলে দেখতে পান যে লার্জ এনিমেল হোক কিংবা পেট এনিমেল হোক আসলে একটু রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যায়? লার্জ বলেন বা স্মল রুমিনেন্ট বলেন আর পেট অ্যানিমাল বলেন, যেহেতু আমি আমার হাসপাতালটা সব কিছু দেখে ম্যাক্সিমাম পেট, এটা শীতকালে, শীতের সময় রোগ বালাইটা বেশি দেখা যায়। কি ধরনের রোগগুলো শীতের সময় বেশি হয়? উইন্টার সিজনে বেশি দেখা যায়। মানে কোন কোন টাইপের রোগগুলো বেশি হয়? উইন্টার সিজনে সাধারণত আমরা পেটের ক্ষেত্রে আমরা বলবো ফ্লু, ক্যাট ফ্লু, এটা বেশি দেখা যায়, ম্যাক্সিমামই ক্যাট ফ্লু। কারণ কি পেট অ্যানিমাল তো ঢাকা শহরে, ঢাকা সিটিতে প্রচুর পরিমাণ পেট অ্যানিমাল বৃদ্ধি পেয়েছে। 500 থেকে 600 পেট অ্যানিমাল শুধু সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আসে। তা আসলে তাদের পরিবেশ বা হাউজিং সিস্টেমটা তো অতটা ডেভেলপ না, সবাই বাসা বাড়িতে একটা তাদের কাছে রেখে বা তাদের ঘরে রেখে রাখছে। ওই ধরনের যে এনভায়রনমেন্টাল শেড তাদের নাই, যে একটা ক্যাটের জন্য বা ডগের জন্য কোন ধরনের শেড হলে ভালো হয় নাই, সুতরাং হয়তো সে ওই আবহাওয়ায় সে অ্যাডাপ্ট করতে পারছে না, এবং শীতকালেই বেশি দেখা দিচ্ছে এই রোগটা। সেক্ষেত্রে কি মানে শীতকালে কি আপনাদের একটু হিমশিম খেতে হয় কিনা? শীতকালে অবশ্যই আমাদের রোগীর পরিমাণ অনেক অনেক বেড়ে যায়। এখন যদি 300 রোগ 600 যায়, তখন 1000 ছাড়িয়ে যায় শীতকালে প্রচুর পরিমাণ। এবং মানে দৈনিক 1000? হ্যাঁ, দৈনিক। সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে আপনারা কি সার্জনের সংখ্যা বাড়ান? আমাদের তো আসলে ওইভাবে বাড়ানোর কোনো স্কোপ নেই। আমাদের ওখানে যা পোস্টিং আছে আমরা হয়তো লিখতে পারি মিনিস্ট্রিতে, বারবার আমরা চেয়ে পাঠাই যে আমাদের কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল এত পরিমাণ প্রেশার, আমাদের ডক্টরের দরকার, আসলে সবই পায় না। তবে আমরা চেষ্টা করি তখন আমাদের যেগুলো ডক্টর আছে তাদেরকে রিঅ্যারেঞ্জমেন্ট করে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য, পাবলিক যেন কোনো ছাপান না করে। আমাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্টে ওইটাকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করি। জি ডাক্তার আব্দুল আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা আজ কথা বলছিলাম কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল আজিজ আল মামুনের সাথে। তিনি জানাচ্ছিলেন যে গৃহপালিত পশু এবং বন্যপ্রাণী থেকে শুরু করে সামগ্রিক যে রোগ বালাইগুলো হয়ে থাকে সেগুলো একটি ধারণা আমরা কিন্তু আজকে তার কাছ থেকে পেলাম, এবং একই সাথে এটিও জানতে পারলাম যারা আসলে পেট অ্যানিমেল যাদের বাসায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই শীতকালে অনেক বেশি রোগ বালাই বেড়ে যায়, এবং সেক্ষেত্রে প্রতিটি অ্যানিমেলেরই যারা আক্রান্ত হয়ে থাকে, যেই অ্যানিমেলগুলো আক্রান্ত হয়ে থাকে সেগুলোর ভ্যাকসিনেশন করা, সেই বিষয়টির উপর তিনি কিন্তু অনেক বেশি জোর দিলেন। তো এই বিষয়গুলোতে আশা করি যে আপনারা যারা আমাদের আয়োজন পুরোটা উপভোগ করলেন তারা অনেক বেশি জানতে পেরেছেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব হয়তো আমাদের অন্য কোনো পর্বে। তো আজ এই পর্যন্তই ছিল আমাদের এই আজকের এই আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।